অনির্বাণের পক্ষের আইনজীবীর মুশকিল আসান করতেই এবার এগিয়ে গেল রাইহা। আপনারা ভিডিওতে লাইক দিতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা একরাশ হতাশা নিয়ে কেসে নতুন হিয়ারিংয়ের ডেট পায় অনির্বাণের পক্ষের আইনজীবী, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের পক্ষের আইনজীবী কোর্ট থেকে বের হওয়ার সময় রায়ের মুখোমুখি হওয়া মাত্রই বলতে থাকে যে আপনি কি, আপনাকে তো ঠিক চিনতে পারলো না। ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেনের ওয়াইফ। অন্যদিকে অনির্বাণের আইনজীবী বলতে থাকে যে দেখুন, আপনার স্বামীকে যে করে হোক না কেন আপনাকে একটু হলেও সামলাতে হবে, কারণ সে যে পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছে আমার কোনো মতে মনে হয় না যে এই যাচ্ছে আমরা এই কেসটা জিততে পারবো, কারণ উনি রীতিমতো হাল ছেড়ে দিয়েছে এই কেসে। অন্যদিকে রাই বলতে থাকে যে ওর এই হাল ছেড়ে দেওয়ার কারণটা তো আমি, কারণ ওর জীবনে সবথেকে বড় অপরাধীতে এখন পরিণত হয়েছি আমি, কারণ ও যে এরকম করে নিজের লড়াইটা কোনো মতে লড়তে ইচ্ছুক হচ্ছে না, সেই সব কিছুর পিছনে যদি কেউ দায়ী থেকে থাকে সেটা একমাত্র আমি। অন্যদিকে অ্যাডভোকেট বলতে থাকে যে কেন আপনি নিজেকে কেন দোষারোপ করছেন সেটাই বুঝতে পারছেন না। এই যাচ্ছে আপনার সঙ্গে কী লিঙ্ক আপ আছে? হ্যাঁ আমি মানছি যে নীলাঞ্জনের বোন আপনি, কিন্তু তাই বলে আপনার সঙ্গে অনির্বাণ সেনের কিসের এত দ্বিমত হয়েছেন তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে রাই বলতে থাকে যে সেই জিনিসটা বোঝাপড়া করার জন্যই তো আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, আপনি প্লিজ যে করেই হোক না কেন আমার স্বামীর সঙ্গে একটা অন্তত আমার একান্তই কথা বলার একটা ব্যবস্থা করে দিন। আমি তাহলে আপনাকে এতটুকু বলতে পারি গ্যারেন্টি দিয়ে যে আপনার মুশকিল আসান হয়ে যাবে এবং এই কেসে আপনি নতুন করে কিছু হলেও একটা আশার আলো দেখতে পাবেন। অন্যদিকে অ্যাডভোকেট বলতে থাকে যে দেখুন, আপনি যখন আমার একটা কেসে জেতার আশার আলো দেখাচ্ছেন তাহলে অবশ্যই আমি আপনার কথা শুনে আমি আপনার কথা অনুযায়ী কাজটা করার চেষ্টা করবো। আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারছি না যে আমি এই মুহূর্তে অনির্বাণ সেনকে মানিয়ে এখানে নিয়ে আসতে পারবো কিনা, কিন্তু তার শর্তে আমি আমার মতো করে চেষ্টা করবো। অন্যদিকে রাই বলতে থাকে যে আরও একটা শর্ত আছে, আপনি ওনার কাছে যাবেন ঠিক আছে, কিন্তু ওনাকে কোনো মতে বলবেন না যে এখানে আমি ওনার জন্য অপেক্ষা করছি, কারণ আমার নাম শোনা মাত্র উনি হতে পারে আমার কাছে আসতে ইচ্ছুক নাও হতে পারে। অন্যদিকে অ্যাডভোকেট অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তাই তোমার আর এখানে কোনো মতে কথা বলা যাবে না, তুমি প্লিজ আমার সঙ্গে একটু অন্য রুমে আসো। অন্যদিকে অন্য রুমে আসা মাত্রই রায়পূর্ণার হাতে অনির্বাণকে তুলে দিয়ে অ্যাডভোকেট বলতে থাকে যে দেখুন মিসেস রায়পূর্ণা এখন সম্পূর্ণরূপে আপনার অপরাধীকে আপনার হাতে আমি তুলে দিয়ে গেলাম, এবার ওনাকে কী করে আপনি জব্দ করবেন আপনার কবলে, এবার সেই ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। এরপর যখন অনির্বাণের অপেক্ষার প্রহর শেষ হওয়া মাত্রই রায়পূর্ণা অনির্বাণের সামনে এসে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে তুমি এখানে কী করছো বলো তো। অন্যদিকে অনির্বাণ এখান থেকে চলে যাওয়া মাত্রই অনির্বাণের হাত চেপে ধরে রায় এবং বলতে থাকে যে অনির্বাণ এরকম করে মুখ ফিরে আমার দিক থেকে তুমি চলে যেতে পারো না আমাকে এখানে একা ফেলে রেখে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি তোমাকে একা ফেলে রেখে কোথায় যাচ্ছি বলো তো, একা তো তুমি আমাকে ছেড়ে দিয়েছো, এই এত ষড়যন্ত্রের মাঝখানে এত চক্রান্তের মাঝখানে তুমি আমাকে নিঃস্ব করে ছেড়ে দিয়েছো, তুমি রীতিমতো আমাকে বুঝিয়ে দিয়েছো চোখে আঙুল দিয়ে যে অনির্বাণ বিপদে পড়লে অনির্বাণের পাশে তুমি কোনো দিনও স্ত্রী হয়ে ঢাল হয়ে দাঁড়াবে না, কারণ তুমি তো আমাকে অপরাধী বলে ধরেই নিয়েছো, তুমি এটা মেনে নিয়েছো যে তোমার স্বামী একটা দুশ্চরিত্র পুরুষ, তাহলে এই দুশ্চরিত্র পুরুষকে তুমি তোমার স্বামী হিসেবে কেনই বা পরিচয় দিতে যাবে বলো তো? এতে করে তোমার আরও বেশি মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তার থেকে বরঞ্চ রাই আজকের পর থেকে তুমি কোনোদিন আমার মুখ দর্শন করো না এবং তুমি আমাকে তোমার স্বামী হিসেবে পরিচয় দিও না, এতে করে তুমি সমাজের কাছে মান সম্মানটা বাঁচবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।